আজ হেমন্তের হাসি বৃদ্ধাশ্রমে সূর্যের আলোটা যেন একটু বেশি নরম হয়ে পড়েছে। বারান্দার শেষ প্রান্তে চেয়ার পেতে বসে আছেন রমা দেবী। তার হাতে আধ বোনা উলের সোয়েটার, চোখের কোণে জমে থাকা দীর্ঘশ্বাস আর হাতে ধরা উলের কাঁটার খটখট শব্দ ছাড়া এখন আর তার জীবনে তেমন কোনো বড় সুর নেই। আজ তাঁর ৭০তম জন্মদিন। সকালে আশ্রমের দিদিমণিরা এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে গেছেন। এক টুকরো কেকও খাওয়া হয়েছে, কিন্তু মন জানে তার পৃথিবী জুড়ে কেবল শূন্যতা। রমা দেবীর গল্পটা আর ৫ জন বৃদ্ধাশ্রমের বাসিন্দার গল্পের থেকে খুব আলাদা নয়। স্বামী চলে গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলে অভ্র এবং ছেলের স্ত্রী মিতালির সংসারে একসময় তিনি ছিলেন মধ্যমণি। অভ্র ছিল মায়ের চোখ, কিন্তু সময় পাল্টালো। অভ্রর কাজ বদলালো, শহরে ফ্ল্যাট হলো, আর এলো বিলাসবহুল জীবনযাত্রার চাপ। শুরুটা হয়েছিল ছোট ছোট কথায়। মা, তোমার জিনিসপত্রগুলো একটু গুছিয়ে দাও না, বাড়িতে জায়গা কম পড়ছে। তারপর, মা, এই ফ্ল্যাটে তোমার শরীর খারাপ করে, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, গ্রামে থাকলে ভালো থাকবে। রমা দেবী বুঝতেন এগুলো স্রেফ অজুহাত। আসলে মিতালি আর তার আধুনিক জীবনযাত্রার মাঝে তিনি ক্রমশই অপ্রয়োজনীয় হয়ে উঠছিলেন। তার পুরনো আসবাব, তার পূজার ঘর, তার গল্প বলার অভ্যেস সবই যেন আধুনিক ইন্টেরিয়রের সঙ্গে বেমানান হয়ে পড়েছিল। একদিন বিকেলবেলায় চা খেতে খেতে অভ্র ইতস্তত করে বলেছিল, মা, তোমার জন্য একটা দারুণ ব্যবস্থা করেছি, একটা শান্ত সুন্দর পরিবেশে। তোমার মতো অনেকেই সেখানে আছেন, ডাক্তার নার্স সব সময় থাকবে। রমা দেবী চুপ করে শুধু ছেলের মুখের দিকে তাকিয়েছিলেন। তার মনে হয়েছিল তার ছেলে তাকে ব্যবস্থা নয়, বরং দায় হিসেবে দেখছে, যে দায়ভার সে আর বহন করতে রাজি নয়। প্রতিবাদ করেননি তিনি, শুধু বলেছিলেন, ঠিক আছে বাবা। ঠিক আছের পিছনে লুকিয়েছিল পাহাড় প্রমাণ কষ্ট। হেমন্তের হাসিতে আসার পর প্রথম কয়েক মাস তার কেবল চোখের জলে কেটেছিল। তিনি দরজার দিকে তাকিয়ে থাকতেন। যদি অভ্র আসে, সে খুব কমই আসত, আর এলেও মনে হতো যেন কেবল কর্তব্য সারতে এসেছে। সে ফোন করত, টাকা পাঠাতো, কিন্তু সেই আশা বা কথা বলার মধ্যে মায়ের প্রতি সেই আগের উষ্ণতা বা টান ছিল না। পাশাপাশি চেয়ারে এসে বসলেন মনোরঞ্জন বাবু। চশমার ফাঁক দিয়ে হেসে বললেন, কি রমা, আজকে উল আর মন দুটোই গুটিয়ে বসে আছো কেন? অভ্রর ফোন এসেছিল তো? হ্যাঁ, এসেছিল, জন্মদিনের শুভেচ্ছা জানালো। রমা দেবী শুকনো হাসলেন। মনোরঞ্জনবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওদের জগৎটা খুব ছোট রমা, শুধু ওদের নিজেদের নিয়ে। আমাদের এই নতুন জগৎটাই বরং অনেক বড়, অনেক রঙিন। এখানে আমাদের নাম শুধু মা বা বাবা নয়, এখানে আমরা রমা, আমরা মনোরঞ্জন, আমরা নিজেদের মতো বাঁচতে পারি। সন্ধ্যা নামল, আলো আঁধারিতে ভরে গেল বৃদ্ধাশ্রমের বারান্দা। হঠাৎ একটি ছোট মেয়ে, যার নাম মিমি, সে তার মায়ের হাত ধরে রমা দেবীর দিকে এগিয়ে এলো। মিমিরা এই আশ্রমের কাছাকাছি থাকে। মিমি রমা দেবীকে জড়িয়ে ধরে বলল, দিদা, শুভ জন্মদিন। মিমির মা, যিনি আশ্রমের একজন স্বেচ্ছাসেবী, একটি ছোট্ট ফুলের তোড়া তুলে দিলেন রমা দেবীর হাতে। রমা দেবী অবাক হয়ে তাকিয়ে রইলেন, মিমিকে কোলে টেনে নিলেন। মিমির হাসিতে তিনি তার ফেলে আসা অভ্রকে দেখতে পেলেন। সেই মুহূর্তে রমা দেবীর মনে হলো, জীবনের শেষ বসন্তটা প্রকৃতির কাছ থেকে তিনি পাননি ঠিকই, কিন্তু মানুষ হয়েও যারা ভালোবাসা দিতে জানে,
তাদের কাছ থেকে পাওয়া এই উষ্ণতাও কম দামি নয়। রমা দেবী হাসলেন। সেই হাসিটা বাইরের কারোর জন্য ছিল না, ছিল তার ভেতরের ক্ষতগুলোকে শান্ত করার জন্য। উল্কাটা পাশে রেখে তিনি নতুন পাওয়া জীবনের দিকে তাকালেন। হয়তো ছেলে তাকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু জীবন তাকে দিয়েছে এক নতুন পরিবার, আর একটা হেমন্তের হাসি। আর সেটাই এখন তার জীবনের বসন্তের একমাত্র সান্ত্বনা। রাতের নিস্তব্ধতায় রমাদেবী জানালার বাইরে তাকিয়ে ভাবলেন, জীবনের সার্থকতা কেবল সন্তান লালন পালনে নয়, বরং নিজেকে ভালোবাসাতেও লুকিয়ে থাকে। এতদিন তিনি অন্যের পরিচয়ে পরিচিত ছিলেন, আজ তিনি স্বাধীন। তার আকাশ এখন আর ছোট কোনো ফ্ল্যাটের বারান্দায় সীমাবদ্ধ নয়, বরং পুরো পৃথিবীটাই এখন তার ঘর। ত্যাগের বিষাদ কাটিয়ে তিনি এখন প্রাপ্তির আনন্দে বিভোর। বারান্দার ওপারে আকাশের নক্ষত্রগুলো আজ যেন তাকে বলছে, জীবন ফুরিয়ে যায়নি, বরং এক নতুন আঙ্গিকে শুরু হলো মাত্র। যে ঠিকানায় অবহেলা নেই, আছে শুধু এক মুঠো শ্রদ্ধা আর এক চিলতে অকৃত্রিম হাসি। রক্তের বাঁধন যখন আলগা হয়ে যায়, তখন বন্ধুত্বের মায়াই জীবনকে নতুন করে বাঁচিয়ে তোলে। শেষ বিকেলের সূর্যও যেমন আকাশকে রাঙিয়ে দেয়, তেমনি জীবনের শেষ বেলাও নতুন ভালোবাসায় রঙিন হতে পারে।